আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের একটা সলভ ক্লাস করব। বেতন খাত বা চাকরি হতে আয় এর কর দায় নির্ণয়ের বিষয়টা আলোচনা করব। এছাড়া আরেকটা আলোচনা আছে আমাদের, সেটা হলো সামনে আপনার 6 তারিখ মনে হয় আপনাদের থার্ড ইয়ারের ট্যাক্সেশন ইন বাংলাদেশের এক্সাম। সেই এক্সামটাতে আপনারা কিভাবে ভালো রেজাল্ট করতে পারেন সেই বিষয়ে আলোচনা হবে। আপনাদের যদি কোনো ব্যক্তিগত কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেন গুলো নেওয়া হবে। ক্লাস শুরু করার আগে আপনাদের বলবো শেয়ার মেনশন করে একটু জানিয়ে দেন যে ক্লাস হচ্ছে। যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারাও শেয়ার করবেন, যারা ভর্তি হন নাই তারাও শেয়ার করবেন, কারণ এই যে আজকে 8:30টায় ট্যাক্স সেশনের ক্লাস, সামনে পরীক্ষা, উপস্থিতি তো কমপক্ষে কয়েকশো হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা নিজেরাও জানেন না আমি যে আপনাদের এতবার নোটিশ দিছি যে আজকে ক্লাস হবে 8:30টায়, কিন্তু আপনাদের উপস্থিত তো এমনি এমনি স্বাভাবিক ক্লাসে তো 40, 50, 60 জন হয়, মাত্র আছেন আজকে পার্টিসিপেট দেখলাম মাত্র 25 জন উপস্থিত, ফার্স্টে ছিল 11 জন। কোন সমস্যা নাকি? বলে পরীক্ষা দিয়ে আসতে আসতে দেরি হয়ে গেছে এরকম কিছু? আপনাদের পরীক্ষা থেকে আসতে আসতে যাতে আইসা যাতে ক্লাসটা পান এই জন্য কিন্তু দেরি করে শুরু করছে আজকে। 7টার ক্লাস 8:30টায় করলাম। আর আমি শেয়ার মেনশন করে রাখি, শেয়ার করে রাখি যাতে পরবর্তীতে আপনারা দেখে নিতে পারেন ক্লাসটা। আপনারা একটু শেয়ার করে রাখেন। আপনাদের যদি কোনো ব্যক্তিগত কোয়েশ্চেন থাকে কমেন্ট করবেন, হ্যাঁ। ট্যাক্সেশনের যারা পরীক্ষার্থী থার্ড ইয়ারের, তাদের একটাই প্রশ্ন, এই পুরাতন নিয়মে প্রশ্ন হবে নাকি নতুন নিয়মে প্রশ্ন হবে। এটা হলো পুরাতন নিয়ম। এখন পুরাতন নিয়ম আসলো না নতুন নিয়ম আসলো এটাও তো বুঝতেছে না। পুরাতন নিয়ম হলো আয় বর্ষ, কর বর্ষ, এই দুইটা জিনিস দেখে আপনি বুঝতে পারবেন এটা পুরাতন নাকি নতুন। কেউ কি বলতে পারেন নতুন কর বর্ষ কত আর পুরাতন কর বর্ষ কত? লেখেন তো, যে আপনাদের সামনের দিন যে পরীক্ষা দিতে যাবেন এখন টেস্ট হয়ে যাক, নতুন পুরাতন কোনটা বুঝবো কিভাবে অঙ্কের? নতুন কর বর্ষ 23-24, 2022-23 হলো পুরাতন, 2023-24 হলো নতুন। আয় বর্ষ তাহলে এটা 1 বছর আগে হয়, 2021, 2022, 2022, 2023। এই আয় বর্ষ কর বর্ষ দেখে আপনি সিলেক্ট করতে পারবেন পরীক্ষায় কোন অঙ্কটা আসছে। এরকম যদি দেওয়া থাকে সালগুলো, আয় বর্ষ কর বর্ষ থাকবে এই প্রশ্নে। এটা দেওয়া থাকলে ওল্ড নিয়মে করতে হবে, এটা দেওয়া থাকলে নিউ নিয়মে করতে হবে। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন করি, সবাই তো আমার কাছে প্রশ্ন করে, আপনাদের মতে একটু বলেন তো, এই বছর পরীক্ষায় যারা পরীক্ষার্থী তাদের কোন নিয়মটা আসবে, ওল্ড নাকি নিউ? ওল্ড হইলে ও লেখেন, নিউ হইলে এন লেখেন। আপনাদের কাছ থেকে ভোট নেই, তা আমার মতামত পরে জানাবো। আপনারা একটু ভোট দেন দেখি যে কোনটা আসবে, ও হইলে ওল্ড, এন হলে নিউ, কোনটা আসবে? সবাই ও, 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 ওল্ড ওল্ড ওল্ড, ঠিক আছে, আমিও মেনে নিলাম ওল্ড। 99% ভোটে এলো ওল্ডে আসছে। এখন 1% হলেও সম্ভাবনা আছে নিউ আসার, 1% হলেও সম্ভাবনা আছে, বাই চান্স যদি নিউ চলে আসে তখন কি গতি হবে। সেটার জন্য যারা ভর্তিকৃত স্টুডেন্ট তারা তো ভিডিওগুলো দেখছেন, দেখে আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়েছে যে এই ওল্ড এবং নিউ এর মূল তফাৎটা হলো এই জায়গায়।
ওল্ড এবং নিউ এর মূল তফাৎটা হলো বেতন খাতে হলো ধারাগুলো এখানে 21 দিছে, নিউ এর ধারা হলো 32 34। ওল্ড এর ধারাগুলো এইগুলা, আর নিউ এর ধারাগুলো এই জায়গায়। প্রশ্নের উত্তর লেখার সময় ধারাগুলো আপনাকে ঠিক দিতে হবে। যেমন ধরেন আপনার অন্যান্য উৎস খাতে যখন আসবে তখন আপনি লিখবেন 66 69 নতুন নিয়মে। পুরাতন নিয়মে কোনটা লিখবেন তাহলে? 33 34। তাহলে প্রথম কথাটা হলো নতুন এবং পুরাতনের প্রধান তফাৎ হলো ধারা। আর কি তফাৎ আছে, কি একরকম আছে? মূসক যে আছে, আপনারা যারা পাশ করতে যাচ্ছেন যে স্যার আমাকে কোনো পাশ করার ব্যবস্থা করেন, আমি তো ফেল করার অবস্থায় আছি, যারা পাশ করতে চান প্রথম মূসক করবেন। ওল্ড নিউ সবাই সবই এক মূসকের। এখন মূসকের এখানে অঙ্ক আছে তিনটা, দুইটা করলে একটা কমন থাকে, এক আর দুই করলে একটা কমন থাকে। এই যে আপনারা যদি পড়ে যান এই বছর আসতে পারে 10 নম্বরের কোয়েশ্চেন, কারণ এই বছরে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। এরপর অংশীদারি কোম্পানির ক্ষেত্রে ব্যাপক কোনো পরিবর্তন নাই, ওল্ড নিউ প্রায় একরকম। মূলধনী খাত ব্যাপক কোনো পরিবর্তন নেই, ওল্ড নিয়ম নিউ একরকম। পেশা খাত ওল্ড নিউ একরকম। কৃষি ওল্ড নিউ একরকম। গৃহ সম্পত্তি ওল্ড নিউ একরকম প্রায়। তাহলে বাকি রইল কে কে? বাকি রইল অন্যান্য উৎস খাত, সিকিউরিটি খাত, বেতন খাত। এই তিনটা খাত ওল্ড নিউ পরিবর্তন হয়েছে। নতুনটা একরকম, পুরাতনটা আরেক রকম, একটু পরিবর্তন আছে। তাহলে আপনাদের ভয় কিন্তু দূর হয়ে গেছে। মাত্র তিনটা চ্যাপ্টারে যদি তিনটা চ্যাপ্টারের ওল্ড এবং নিউ এর মাঝে তফাৎ আছে, আর বাকিগুলো প্রায় কাছাকাছি। হ্যাঁ, সব নিয়ম একরকম প্রায়। টেনশনের কোনো কারণে পরীক্ষা যদি আইসা পড়ে, তাহলে কি করবেন? বাঁচার উপায়টা বলে দিই। বাই চান্স 1% সম্ভাবনা আসে আসার, আপনাদের ফাঁকিবাজি বুদ্ধি শিখাইতেছি। কমপক্ষে এই তথ্যগুলো শিখে যাবেন, কোনটা কোন ধারা, এই ধারাগুলো শিখে যান, আর কিছু লাগবে না। যারা পরীক্ষার্থী মাথায় ঢুকে না অঙ্ক, তাদের জন্য পরামর্শ ফাঁকিবাজি বুদ্ধি। পুরাতন নিয়মে অঙ্ক শিখবেন, আর এই ধারাগুলো শিখে যাবেন। বাই চান্স যদি দেখেন নতুন নিয়মে অঙ্ক চলে আসছে, তখন এই ধারাগুলো শুধু লিখে দেবেন। বুদ্ধিটা কি ভালো লাগলো নাকি বলেন তো? আপনাদের কি মনে হয়? ওল্ড আসার সম্ভাবনা বেশি, যদি নিউ চলে আসে তাহলে এই বুদ্ধি ব্যবহার করবেন। আচ্ছা, এখন আজকে আপনাদের শেখাবো হলো বেতন খাতে আয় বা একক ব্যক্তির আয়ের নতুন এবং পুরাতনের তফাৎটাই কিছুটা শেখানোর চেষ্টা করব, যেহেতু এই চ্যাপ্টার থেকে 10 কনফার্ম আসে। আর আরো ইনস্ট্রাকশন আসবে শনিবার, শনিবারের ক্লাসে শর্ট সাজেশন আসবে। কারণ ট্যাক্সেশনের তো শর্ট সাজেশন সুবিধা আছে। শর্ট সাজেশনটা কিরকম হয় দেখাই। হয়ে গেল এটা। ট্যাক্সেশনের শর্ট সাজেশনের এটা বের করে দেখি, একটু বেশি। এরকম অল্প অল্প থাকে, একটা অধ্যায় থেকে একটা দুটা করে অঙ্ক থাকে শর্ট সাজেশন। যেমন এই যে লাল লাল গুলো শর্ট সাজেশন, রেড মার্ক করাবো। এটা আমরা শনিবারের মাঝে বা কালকের মাঝে ইনশাল্লাহ দিয়ে দিব। হ্যাঁ, শুক্রবার পিডিএফ দিয়ে দিব, ওইখান থেকে আপনারা দেখে নিন। ট্যাক্সেশনে ভালো করতে গেলে পরীক্ষা হলে আপনাদের প্রশ্ন থাকবে, বড় প্রশ্ন ছোট প্রশ্ন মিলিয়ে থাকবে। এখন বড় প্রশ্ন সাধারণত 4টা থাকে, ছোট প্রশ্ন থাকে 4টা, তাহলে কয়টা হলো? 8টা। সি পার্টে অঙ্ক থাকে মিনিমাম 4টা, বি পার্টে মোটামুটি 4টা থাকে, বা প্লাস মাইনাস হয়, বাড়ে। সাধারণত 5টা হইতে পারে। হ্যাঁ, কমপক্ষে 4টা থাকে আর কি, অনেক সময় 5টা হয়। এখন এই যে সি পার্ট বি পার্টে যে আসে, তাহলে কয়টা অধ্যায় হলো? রিপিট করে না, যে এক খাত থেকে দেন বেতন খাতে এইখানে দিল, এখানে দিব, এরকম না। গৃহ সম্পদ থেকে এখানে দিল, গৃহ সম্পদ থেকে এখানে দিল, এরকম না। তার মানে যদি আপনি অঙ্ক দিয়ে সব আনসার করতে চান, তো কমপক্ষে 8টা অধ্যায় করতে হবে। 8টা অধ্যায়। অধ্যায় কয়টা? 8টি অধ্যায়। এখন বলবেন স্যার 4 দিনে কি 8টা অধ্যায় করা সম্ভব? 4 দিনে না,
আপনার যারা ট্যাক্সেশন আমার কাছে ক্লাস করছেন, আমি কিছু খাতের নাম বলি। ভাড়া এক ক্লাসে শেষ, কৃষি এক ক্লাসে শেষ, ব্যবসা খাতে আয় এক ক্লাসে শেষ, মূলধনী আয় এক ক্লাসে শেষ, হ্যাঁ, সিকিউরিটি এক ক্লাসে শেষ, অন্যান্য এক ক্লাসে শেষ, ভ্যাট এক ক্লাসে শেষ। আর এই তিনটা চ্যাপ্টার খালি বেশি সময় লাগে। তার মানে এখানে 12টা চ্যাপ্টারের মাঝে 9টা চ্যাপ্টার 1 ঘন্টা সময় দিলেও 9 ঘন্টায় শেষ। কারণ এখানে নিয়মই নেই, একটা দুইটা করে অঙ্ক। তা আপনাকে আমি পরামর্শ দিব চ্যাপ্টার বাদ দিয়েন না, কারণ গত বছরগুলোতে ছাত্ররা কি করছে, ব্যবসা খাত বাদ দিয়ে পড়ে গেছে, মূলধনী খাত বাদ দিয়ে পড়ে গেছে। আপনি একটু সালের কোশ্চেন দিয়ে কিন্তু কৃষি খাত বাদ দিয়ে পড়ে গেছে, বা ভাড়া খাত বাদ দিয়ে পড়ে গেছে। আপনি একটু কোশ্চেন দেখেন, ইউনিভার্সিটি অন্যান্য খাত থেকে অঙ্ক এসে বসে আছে 10 নম্বরের, মূলধনী থেকে 10 নম্বরের কোশ্চেন আসছে, পেশা থেকে 10 নম্বরের কোশ্চেন আসছে। ইম্পর্টেন্ট যে অধ্যায় আছে আপনার কোম্পানি, এখান থেকে আসে নাই প্রশ্ন, অংশীদারি থেকে প্রশ্ন আসে নাই। তখন তো এই আধা ঘন্টা পড়ার জন্য আধা ঘন্টা কষ্ট করা বাদ দিয়ে আপনি অন্যগুলাতে সময় দিচ্ছেন বেশি বেশি, আপনার লাভ হয় না। এই জন্য আমি বলবো কি, আপনারা এইগুলা বাদ দিয়েন না। এইখানে যে শর্ট শর্ট দিছে অল্প অল্প, এইগুলা কমপক্ষে করে যান। হ্যাঁ, অধ্যায় বাদ দিয়েন না। চলেন ক্লাস শুরু করে দিই। আপনারা একটু আহ আপনাদের একটু কষ্ট দিব, সবাই শেয়ার মেনশন করবেন, যেহেতু ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। শেয়ার মেনশন করবেন। যদি আপনাদের শেয়ার মেনশন এখানে স্টুডেন্ট 200টার উপরে যে শেয়ার মেনশন হয়, তাহলে শনিবার ফ্রি ক্লাস পাবেন। না হলে আর কোনো ফ্রি নাই, কারণ আপনাদের স্ট্যাটিস্টিক্সে যে আপনাদের পাস করাই দিলাম, অনেক ছাত্রদের ফ্রিতে পাস করলেন, পরীক্ষার আগের রাতে যে অঙ্ক করাই দিচ্ছি পরের দিন এই অঙ্ক আসছে। আপনার রিভিউ কয়জন দিচ্ছেন? এখানে আজকে দেখেন 185 জন উপস্থিত আছেন। দেখেন দুঃখের বিষয়, আমার পেজে 1 লাখ স্টুডেন্ট প্রাইভেট পড়ছে এই পর্যন্ত। রিভিউ আছে কয়টা জানেন? 170টা না কয়টা। তারপরে তো কেউ রিভিউ দিলেন না যে স্যারের এখানে পড়া কমন পড়ছে। দিতে তো পারতেন। যারা প্রাইভেট পড়ে টাকা দিয়ে তারা না বললো যে না, আমরা টাকা দিয়ে পড়ি, আমরা রিভিউ দিব না। হ্যাঁ, সত্যি কথা বলবো না। তা আপনারা তো স্ট্যাটিস্টিক্স অনেকে ইউটিউব থেকে ফ্রি দেখছে, উপকার হয়েছে, কিন্তু একটা রিভিউ তো দিতে পারেন নাই। দিলে কি ক্ষতি হয়ে যায়? রিভিউ দিলে ক্ষতি হয় না। আচ্ছা, আমরা আজকে একটা অঙ্ক করি। হ্যাঁ, অঙ্ক শুরু করে দিই বেতন খাতের। আমরা নেক্সট ক্লাসে এক ক্লাসে একটা অধ্যায় করাবো, এবং 10 নাম্বার কিভাবে এক অধ্যায় থেকে পাওয়া যায় সেটা আমি শিখাবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। প্রবলেম 10, প্রবলেম 10 করতেছি আমরা। বেতন খাত থেকে একটা অঙ্ক করতেছি। পরবর্তীতে আমরা কর দায় নির্ণয়ের নিয়ম শিখবো, পুরাতন এবং নতুনের মধ্যে তফাৎ শিখবো। সবাই একটু শেয়ার মেনশন করেন। 180 জন আছেন, 180টা শেয়ার মেনশন, শেয়ার পাই যদি নেক্সট ক্লাস ফ্রি পাবেন। এবং এই স্ট্যাটিস্টিক্স এর মতো ক্লাস পাবেন। আর যদি 180টা এবং রিভিউ না পাই পেজে, তাহলে ফ্রি ক্লাস নাই। কারণ আমার কাছে ভর্তি আছে 1000 স্টুডেন্ট, তাদের জন্যই ক্লাস করাবো। আমরা আজকে অঙ্ক করবো হলো লেকচার শিটের প্রবলেম 10 করবো। আপনাদের আজকের পরীক্ষা কেমন হয়েছে? কমন ছিল? প্রবলেম 10, প্রবলেম 10 বলছে, জনাব ফরিদ আহমেদ একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। 2023 জুন তারিখে তার আয় ছিল নিম্নরূপ। নতুন নিয়মে করতেছি কেন? 2023 জুন বলছে মানে নতুন বছর, নতুন নিয়মে করতে হবে আপনাকে। এই 23 সাল লেখা, এখানে যদি 22 সাল লেখা থাকতো তাহলে পুরাতন নিয়ম লিখতাম। এখন এখানে কতগুলো আইটেম দেওয়া আছে। যদি নতুন নিয়মের ক্ষেত্রে এই বেতন খাতটা একেবারে ইজি করেছে, আগের চেয়ে অনেক সহজ। এখানে কিছু আয় দেওয়া আছে, তারা বলছে জনাব ফরিদ আহমেদের মোট আয় ও কর দায় নির্ণয় করো। এখন আমরা ফরিদ আহমেদের মোট আয় নির্ণয় করতে গেলে নতুন নিয়মে যা যা করতে হবে আমাদের, এরকম একটা ঘর করে নিতে হবে। পুরাতন নিয়মে শিখাবো, সমস্যা নাই। এই জায়গায় লিখবো করদাতার নাম, আয় বর্ষ, কর বর্ষ,
কি খাতে আয়, এগুলো লিখবো। এগুলো তো আপনাদের জানা আছে, আগের ক্লাস করছেন। এগুলো না জানলে আগের ক্লাস করে নিন। এখানে নতুন নিয়মে লিখলে লিখবেন চাকরি হতে আয়। চাকরি হতে আয়। আর পুরাতন নিয়মে লিখলে বেতন হতে আয়। ধারা লিখবেন এখানে। ধারা নতুন পুরাতন নিয়ম হলে 21, নতুন নিয়মে লিখলে 32 থেকে 34। এইটাই তফাৎ। এরপর পুরাতন নিয়মে এখানে বেতন লিখবেন, নতুন নিয়মে এখানে বেতন লিখতে হবে। লিখে কত টাকা সে বেতন পায় সেটা লিখবো আমরা। সে বেতন পায় হলো 55,000 টাকা মাসে। এক মাসের বেতন 55,000, 12 মাসের বেতন কত হবে গুণ করতে হবে, গুণ করে বের করতে হবে। 55 × 12, তাহলে আসতেছে হলো 6,60,000। এই ঘরটা একটু ছোট করে দিই। 2 নাম্বার আইটেম, তারা এখানে বলতেছে মহার্ঘ ভাতা মূল বেতনের 20%, চিকিৎসা মাসিক 1,500, উৎসব বোনাস 2 মাসের মূল বেতনের সমপরিমাণ। এই তথ্যগুলো দিছে। তো মহার্ঘ 20% বলছে। কার 20% ধরবো? এই টাকাটার 20%, 20% ধরলাম। আসলো 1,32,000, নতুন পুরাতন সেম। এরপর বলছে চিকিৎসা। চিকিৎসা নতুন নিয়ম একেবারে ইজি। 1500 × 12, প্রতি মাসে বা 1500, 12 দিয়ে গুণ করলে আসে 18,000 সরাসরি এখানে। কিন্তু পুরাতন নিয়মে কি করতে হয়, এটা গুণ করে এখানে লিখতে হয়। লিখার পরে এখানে মূল বেতনের 10%, তারপরে হলো 1,20,000 যেটা ছোট সেটা লিখতে হয়, পর বাদ দিতে হয়। বাদ দেওয়ার পর এখানে লিখতে হয়। অনেক ঝামেলা পুরাতন নিয়মে। পুরাতন নিয়ম একটু দেখায় দিই। পুরাতন নিয়মটা কি? পুরাতন নিয়ম এটা। এখন বলতেছেন স্যার আমাদের পরীক্ষা 2 দিন পরে আমরা নতুন নিয়ম শিখাইতেছেন, পুরাতন শিখাইতেছেন না। আরে ভাই, পুরাতন তো তোমার শিখা আছে, হাজার হাজার ক্লাস করছো। নতুন যদি বাই চান্স কালকে প্রশ্ন থাইকা হয়ে যায়, তখন তো কান্নাকাটি শুরু করে দিতে হবে। কারণ কি, নতুন নিয়মে যে কি কি পরিবর্তন হয়েছে এগুলো তো আপনি জানেন না। এই ক্লাসে কিন্তু আমি বলে দিচ্ছি, অনেক কিছু বলে দিচ্ছি। অতটুকু যদি জানেন তারপর নতুন নিয়ম আসলে পরীক্ষা দিয়ে আসতে পারবেন। এই দেখেন, চিকিৎসার জন্য আগে ছিল মূল বেতনের 10%, সর্বোচ্চ 1,20,000, যেটা ছোট এটা এখানে লিখতে হয়। এখান থেকে এটা বাদ দিতে হয়, বাদ দিয়ে এই জায়গায় লিখতে হয়। এই নিয়মের হুবহু নকল নিয়ম হলো বাসস্থান সুবিধা। হুম, বাসস্থান ভাতা যেটা আর কি। এই হলো পুরাতন আর নতুনের তফাৎ। এরপর বোনাস। নতুন এবং পুরাতন সেম। আপ্যায়ন আছে 3,000, বোনাস আছে 2 মাসের ভাড়ার সমান, বেতনের সমান। বোনাস আমি সরাসরি লিখবো। 55 × 2 আসতেছে 55 × 2 1,10,000। তারপরে হলো আপ্যায়ন। আপ্যায়ন হলো 3,000 × 12। আপ্যায়ন আপনার এই জায়গায় লিখবেন বাদ সম্পূর্ণ অকরধার্য। ধরে নেওয়া হলো আপ্যায়ন হলো 3 × 36 হয় না, সরি আপ্যায়ন তো সম্পূর্ণ না, যাতায়াত অকরধার্য। আগের নিয়মে আপ্যায়ন অকরধার্য ছিল, এখনের নিয়মে আপ্যায়ন অকরধার্য না। আগের নিয়মে অকরধার্য ছিল। বোনাস সরাসরি আসবে, আগের নিয়ম নতুন নিয়ম সেম। যাতায়াত। যাতায়াত হলো প্রশ্ন বলা আছে 3,500 প্রতি মাসে। নতুন নিয়ম একটা যাতায়াতের পরিবর্তন আছে, এই যে টাকাটা বাদ দিয়ে দিতে হয় সম্পূর্ণ। বাদ সম্পূর্ণ অকরধার্য যাতায়াত ভাতা 0। কিন্তু আগের নিয়মে এটা ভেজাল ছিল অনেক। আগের নিয়মে এই যাতায়াতের জন্য আমরা অনেক নিয়ম শিখছি। যাতায়াতের জন্য 30,000 টাকা মাফ ছিল। এই যে যাতায়াত নগদ দিলে 30,000 টাকা মাফ, এই নিয়ম শিখছি আমরা। কিন্তু এখন যে নিয়ম করতেছি ওই নিয়ম অনুযায়ী আপনার যাতায়াত বেশি, যাতায়াত সম্পূর্ণ বাদ।
নতুন নিয়ম কিন্তু তুলনামূলক সহজ। বেতন খাতটা তিনি মূল বেতনে 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা করেন, তার নিয়োগকর্তা সমপরিমাণ অর্থ জমা করে। অর্থাৎ এটা আগের নিয়ম, পুরাতন নিয়ম নতুন নিয়মে সেম। অনুমোদিত ভবিষ্যৎ তহবিল 10%, মূল বেতনের 10% আসে হলো 66,000 টাকা। সবাই একটু নিচে কিনা একটু আমরা দেখি, হ্যাঁ। ও এটা নেই নেই, বাড়ি ভাড়া ভাতা নেই নেই। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 60%, যে টাকা বেতন পাওয়া যায় এটা 60% বাড়ি ভাড়া। আগের নিয়মে এটা অনেক ঝামেলা ছিল, এখন সহজ, সরাসরি চলে আসবে বাড়ি ভাড়া। এটা 10% আনছি আর 60%, কার 60%, এটা 60%। 3,96,500 টাকা সব যোগ করলাম আমরা, 14,18,000 টাকা আসছে। এতটুকু যে বুঝাইলাম, আপনাদের কি কারো কোনো কোয়েশ্চেন আছে? মোট বেতন হতে প্রাপ্ত প্রাপ্ত বেতন। আপনার একটু, আমাদের সময় কম, একটু ইয়েস নো লিখে ফেলেন। বুঝলে ইয়েস লেখেন, না বুঝলে বলেন যে স্যার বুঝছি না, আবার বোঝানোর চেষ্টা করব। সবাই একটু কষ্ট করে ইয়েস নো লিখে ফেলেন, স্যার বুঝে গেছি, বুঝি নাই, যাই যাই করছেন। আমাদের সময় কম, আমরা নেক্সটে আরো কিছু শিখতে হবে, কারণ পর্দাটা মেইন। পর্দাটা আগের নিয়মটা কি, নতুন নিয়মটা শিখতে হবে। এখন তারা বলছে, এরপর আর কিছু বলে নাই, বলছে মোটায় নির্ণয় করো, পর্দায় নির্ণয় করো। এখন মোটায় আগে এখানে শেষ হয়ে যাইতো, কিন্তু নতুন নিয়ম শিখে নেন। নতুন নিয়ম হলো এই যে বেতনটা যে হইলো, বেতন টাকা আসলো, এখান থেকে 3/1 বাদ, এই টাকা 3/1 3/1 যা আসে, অথবা সর্বোচ্চ 4,50,000, এই দুইটার মাঝে যেটা কম এটা এই জায়গা থেকে বাদ দিতে হবে। পুরাতন নিয়মে তো হাজার হাজার নিয়মে বাদ দিছি আমরা, এখান থেকে অনেক ছাড় পাইছিল। এত কিছু করতে হবে না, এত ছাড় এখানে দেওয়া হয়নি। মূল বেতনের এই অংশটা তারা বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমাদের চাকরি হতে মোটায় বের হবে, চাকরি হতে বুঝলে একটু কষ্ট করে ওকে লেখেন, না বুঝলে প্রশ্ন করতে পারেন যে স্যার এই জায়গায় বুঝি নাই, অত নাম্বার লাইনে বুঝি নাই, এই জিনিসটা বুঝি নাই, বুঝাই দিবেন ইনশাল্লাহ। শেষ। এখন আমরা নেক্সট অংশে চলে যাচ্ছি। কর দায় নির্ণয় করো, মানে কয়টা ট্যাক্স দিতে হবে সরকারকে। তুমি তো আয় করছো অনেক, ট্যাক্স কত দিবা এটা জানতে হয়েছে। ট্যাক্স দেওয়ার আগে আপনাকে ফ্রিতে একটা স্টেপ করতে হয়। আপনার যারা এখন ধৈর্য সহকারে ক্লাস করতেছেন তাদের বলবো, এই চ্যাপ্টারটাই কঠিন। আর এখানে যে আপনি, এই যে এখানে কয়টা চ্যাপ্টার আছে বাকি, বাকি আছে অনেকগুলো, 12টা চ্যাপ্টার না। বেতন খাতটা বাদ দিয়ে এখান থেকে ফার্স্ট টু লাস্ট কোনো চ্যাপ্টার নাই যে আপনার কাছে কঠিন লাগবে, সব সহজ। যেটা এক চ্যাপ্টারে যদি আপনার একটা ক্লাসে যদি একটা চ্যাপ্টার শেষ হয়ে যায়, সাবজেক্টটা কতটুকু সহজ হতে পারে। তারপর এই চ্যাপ্টার থেকে যেহেতু নাম্বার বেশি আসে, করতে তো হবে, কষ্ট হইলো। পর্দায় নির্ণয় করতে বলছে, পর্দায় নির্ণয় করতে হলে ফ্রিতে একটা বিনিয়োগ ভাতা বের করতে হবে। ফ্রি, এইটা করতে আলাদা কোনো আপনাকে নাম্বার দিবে না, কিন্তু এটা না করলে আপনি অঙ্ক আগাতে পারবেন না। এটা বলে কর রেওয়াত বা বিনিয়োগ ভাতা। কর রেওয়াত মানে, এটা ব্যাখ্যা দেখে নিন ভিডিওতে, অনেক কিছু আছে ব্যাখ্যা, এখন আর সময় নাই। এখানে আপনি কত টাকা দান করছেন সেটা জানতে চাইবে। অনুমোদিত প্রভিডেন্ট ফান্ড, অনুমোদিত ভবিষ্যৎ তহবিল, ওখানে বলছিল, একটু দেখি আমরা প্রশ্নে, 10% অনুমোদিত ভবিষ্যৎ তহবিলে জমা করেন। অর্থাৎ যে টাকা আসছে এটা 10% জমা করতে বলছে। তো সেই হিসাবে 66,000 টাকা আমরা লিখছিলাম। 10% তো আপনি জমা দেন, মালিক আপনার পক্ষে জমা দেয় 66,000। দুইজন মিলে আপনার পক্ষ থেকে ব্যাংকে 1,32,000 টাকা জমা হয়।
এই একটা আইটেমে আছে, এই 1,32,000 যে আছে, এই 1,32,000 এখানে লিখবেন। সরকার বলতেছে এই 1,32,000 টাকার, 1,32,000 টাকার 15% ট্যাক্স মাফ করবে। তাহলে আসে 19,800। সরকার আরো বলতেছে আপনার যে মোট আয় হয়েছে, ওই মোট আয়ের 3% সরকার বলতেছে মাফ করবে। অথবা সর্বোচ্চ সর্বোচ্চ 10 লক্ষ টাকা মাফ করবে। এই তিনটার মাঝে যেটি ছোট সেটা মাফ করবে। ছোট কোনটা হইলো, যেটা এই, এটা ছোট নাকি, 19,800। এই কাজটাকে বিনিয়োগ ভাতা বলা হয়। তাহলে আমরা মোট আয় পাইলাম, এই লোকের মোট আয় পাইলাম 9,68,000, আর সে বিনিয়োগ ভাতা পাইলো এটা। এখন আমাকে কর দায় নির্ণয় করতে হবে। এই কর দায় শেখার জন্য আপনারা বসে আছেন অনেকেই। নেক্সট, আবার বলে রাখি, নেক্সট ক্লাস যদি আপনারা শনিবারে একটা 10 নাম্বার পাওয়ার মতো একটা ক্লাস করতে চান, একটু কষ্ট করে সবাই শেয়ার, মেনশন, রিভিউ দেন, তাহলে শনিবারে একটা সুন্দর ক্লাস পাবেন। আর যদি শেয়ার মেনশন না দেখি, শনিবারে আর ক্লাস পাবেন না, ফ্রি ক্লাস নাই, লাইভ ক্লাস হবে না। কর দেয় নতুন সিস্টেম আর পুরাতন। নতুন নিয়মে কর দেয় বের করতে এই লোকের টাইম বের করে দেখাচ্ছি। প্রথমে 3.5 লাখ টাকা পর্যন্ত মাফ। 3.5 লাখ টাকা পর্যন্ত কোনো কর দিতে হয় না, মানে আপনার কোনো কর দিতে হয় না, ট্যাক্স। আপনি তো টিউশনি করে হয়তো 10,000 কামাই করেন, বছরে 1,20,000, 30,000 বা 2 লাখ টাকা কামাই করে ফেলান, ওইটা ট্যাক্স দিতে হয় না, কারণ কি 3.5 লাখ টাকা পর্যন্ত মাফ। এরপরে এরপরে 1 লাখ টাকা পর্যন্ত 5%। 4.5 লাখ টাকা পর্যন্ত আপনি ট্যাক্স দেওয়া হইলো, আপনার তো ট্যাক্স 9 লাখ টাকা ট্যাক্স দিতে হচ্ছে। পরবর্তীতে 3 লাখ টাকার উপর 10%, কয় লাখ দিলেন? 3 আর 1 4, 4 আর 3 7, 7.5 লাখ টাকা টাকা পর্যন্ত ট্যাক্স দিচ্ছেন। 9,68,000 টাকা আয় করছেন, 7.5 লাখ টাকা ট্যাক্স দিলেন। রইলো কয় টাকা বাকি? তাহলে রইলো হইলো আপনার বাকি 2,18,000 টাকা। এটার উপর 15% ট্যাক্স দিবেন সরকারকে, তাহলে আসলো 32,700 টাকা। এটা নতুন নিয়মে ট্যাক্স দেওয়ার নিয়ম। যোগ করলাম 67,700 টাকা। এখান থেকে আপনি মাফ পাইছেন কর রেওয়াজ, 19,800 টাকা মাফ পাইছেন ট্যাক্স। তাহলে আপনার ট্যাক্স দিতে হবে 47,900 টাকা কর দেয়। এটা হলো নতুন নিয়ম। এখন বলতে পারেন স্যার পুরাতন নিয়ম কি ছিল তাহলে? নতুন এবং পুরাতন নিয়মের মূল তফাৎটা আমি, কর দায়ের কি কি তফাৎ আছে একটু বলে দিচ্ছি। আপনারা কি এই পর্যন্ত বুঝতে পারছেন? কর দায় পর্যন্ত বুঝতে পারলে একটু বলে দেন। ফোর্থ ইয়ারের ক্লাস একটু পরে শুরু হবে, ফোর্থ ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং একটু পরে শুরু হবে। আপনারা একটু কষ্ট করে, এতটুকু বুঝতে পারছেন কিনা একটু কষ্ট করে লিখেন। পুরাতন নিয়ম, পুরাতন নিয়ম হলো শুরু 3 লাখ টাকা, 3 লাখ টাকার উপর কোনো ট্যাক্স নাই। নতুন কি 3.5 লাখ, পুরাতন 3 লাখ। পরে 1 লাখের উপর 5%, 1 লাখের উপর 5%। কি যতটুকু বুঝাইছি এটা ক্লিয়ার আপনাদের? যদি ক্লিয়ার থাকেন তাহলে বলবেন স্যার বুঝে গেছি, না বুঝলেও বলবেন স্যার বুঝি নাই। পুরাতন নিয়মে এখানে শূন্য 1 লাখ, পরে হলো 3 লাখ,
পরে 4 লাখ, পরে 5 লাখ। 5 লাখের উপরে, এর চেয়ে বেশি হলে, এর উপরে, হ্যাঁ, যে কোনো অ্যামাউন্ট, 10, 15, 20। ধরেন এক ব্যক্তি 1 কোটি টাকা আয় করছে। প্রথমে 3 লাখ টাকা পর্যন্ত তার ট্যাক্স দিতে হবে না, পরে 5% দিতে হবে 1 লাখের উপরে, পরে 3 লাখের উপর 10% দিতে হবে। ধরেন 1 কোটি টাকা আয় করলে তার প্রথমে শূন্য, এটা দিতে হবে 5,000, পরে দিতে হবে 30,000, পরে 4, 15, 60,000। এরপরে এটা 20% কত আসে? 1 লাখ। তো মোট সে এইভাবে ট্যাক্স দিল কত? 9, 10, 11, 12, 13, 14, 15, 16 লাখ। বাকি যে টাকা থাকবে 16 লাখের উপরে, ধরেন সে তার আয় হলো 20 লাখ, ধরে নেন একজন আয় হলো 20 লাখ, বাকি যে 4 লাখ রইলো, এই 4 লাখের উপরে, এই 4 লাখের উপরে আপনার সে দিবে হলো 25% ট্যাক্স। 4 লাখে কত আসে? 2 লাখ। এটা হলো আগের নিয়ম। আর নতুন নিয়ম তফাৎ কি হলো? বেশি তফাৎ হয়েছে? আপনারাই বলেন কতটুকু তফাৎ হয়েছে? আগের নিয়ম নতুন নিয়ম তো একই, এখানে শুধু 3.5 লাখ থেকে শুরু, আর এখানে 3 লাখ থেকে শুরু। আপনারা ভয় পাচ্ছেন কেন নতুন আর পুরাতন নিয়ে? ভয়ের তো কিছুই দেখতেছি না এখানে। আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, আরো কিছু করদায়ের আরো কিছু জিনিস শিখিয়ে দেই, যেগুলো আপনার লাগবে পরীক্ষায়, নতুন পুরাতন সবার জন্য। আপনারা শেয়ার মেশিন কি করছেন? দেখি তো কতগুলো শেয়ার মেশিন হয়েছে। আপনারা আগে এরপরে ক্লাস করতে যাচ্ছেন কিনা? মাত্র 31টা শেয়ার মেনশন হয়েছে। আচ্ছা, না সবাই ট্যাক্স পারে, শেয়ার মেনশন করে কি হবে? হ্যাঁ, 3 লাখ থেকে স্টার্ট হয় সাধারণ মানুষের জন্য, মেয়েদের জন্য, মহিলা। এই জায়গায় 3 লাখের জায়গায় মহিলা যদি বলে দেয় প্রশ্নে, একজন এখানে ধরুন, আপনি দেখেন এখানে কার নাম ছিল? এখানে একজন ফরিদের নাম ছিল। এখন যদি ফরিদা থাকতো, ফরিদা শব্দটা কি হলো? ফরিদা। হ্যাঁ, মেয়ে বা মহিলা মানুষের নাম যদি হয়, তাহলে কিন্তু আপনি এইভাবে করে আসলে অঙ্ক নাম্বার পাবেন কম। মহিলা হইলে এখান থেকে শুরু হবে। তাহলে মহিলা পুরুষের নাম দিয়েও কিন্তু কাজ হয়ে যাবে। এখন যদি নতুন নিয়ম করি, তাহলে এখানে আরো 50,000 বাড়বে, 4 লাখ হয়ে যাবে। এখন তার বয়স, একজন পুরুষের নাম ফরিদের বয়স, ফরিদ একজন বৃদ্ধ মানুষ, তার বয়স 65+। তখন আমি 3 লাখ দিয়ে যে অঙ্ক শুরু করি, আমার অঙ্ক ভুল। 3.5 লাখ, 65 বছর বয়স কি ব্যক্তির জন্য 3.5 লাখ থেকে শুরু। কারণ আপনি একটু চিন্তা ভাবনা করলে অঙ্ক করবেন, এখানে মানুষের নাম, মানুষের পেশা, সরকারি চাকরিজীবীর জন্য আলাদা হয়, এটা ক্লাসে শিখেছি। মানুষের বয়সে নিয়ে আলাদা হয়। হ্যাঁ, আচ্ছা, এরপর প্রতিবন্ধী ব্যক্তি যদি হয়, তাহলে এখানে শুরু হবে 4.5 লাখ দিয়ে। প্রতিবন্ধী সেক্ষেত্রে 4.5 লাখ। ধরেন এখানে যে বলে দিল সে একজন যুদ্ধ আহত মুক্তিযোদ্ধা, এই অঙ্ক শুরু হবে 4,75,000 দিয়ে। এরকম ওটা হইল। আরো কিছু নিয়ম আছে। ধরেন এই যে এই অঙ্কটা করছি, করার পর ট্যাক্স, কথা কি শোনা যাচ্ছে? ঠিকভাবে কথা শোনা যাচ্ছে? কাইন্ডলি বলেন। ইলেকট্রিসিটি সমস্যা ছিল তো, মনে সমস্যা হয়েছে। কথা কি শোনা যাচ্ছে? দেখতে সমস্যা হচ্ছে না তো? এখন এখানে নাম, বয়স, তার পেশা, এগুলো দেখে অঙ্কের সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। এখন ধরেন এখানে ট্যাক্স দিতে দিতে এই লোকের ট্যাক্স আসছে মাত্র 1,000 টাকা। সরকার বড়লোক মানুষ, এই 1,000 টাকা ট্যাক্স নেয় না। ট্যাক্স নিতে হইলে সর্বনিম্ন 3,000 টাকা। গ্রামগঞ্জে যদি থাকেন তাহলে 3,000। সর্বনিম্ন ট্যাক্স কত? 3,000। উত্তর হলো 1,000। আপনি 1,000 টাকা ট্যাক্স দিলে নিবে না, অঙ্ক ভুল, নাম্বার কমাই দিবে স্যার, 10-এর মধ্যে 6 দিবে চাইলে। উত্তর যদি 1,000 হয়, তাহলে 1,000 দিবেন না, 3,000 দিতে হবে সর্বনিম্ন। এখন যদি
তার এলাকার নাম দিয়ে থাকে অঙ্কের ভিতরে, যে উনি ইয়েতে থাকে, সিটি কর্পোরেশনে থাকে, ঢাকায় থাকে বা চট্টগ্রামে থাকে, তাহলে তার সর্বনিম্ন ট্যাক্স দিতে হবে 5,000 টাকা। ঢাকা এবং চট্টগ্রামের জন্য 5,000। তার মানে এলাকাটাও প্রয়োজনীয়, এই যে কই থাকে এটাও জানা দরকার। এই জায়গার মাঝে লিখে দিবে যে উনি রাজশাহীতে থাকে, উনি থাকে আপনার ঢাকায় থাকে, এই জায়গায় লেখা থাকতে পারে। যেমন বেসরকারি চাকরিজীবী, সরকারি হলে অন্য নিয়ম। স্থানটা আপনাকে দেখতে হবে। তারপরে যদি ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন তাহলে 5,000, যদি ময়মনসিংহ বা অন্য কোনো সিটি কর্পোরেশনে হয় 4,000, অন্যান্যর জন্য 4,000। আর যদি উনি সিটি কর্পোরেশন না হয়ে অন্য কোনো জায়গায়, শহরে গ্রামে যে কোনো জায়গায় থাকে, 3,000 টাকা তাকে ট্যাক্স দিতে হবে। এই ছিল আমাদের অঙ্কের নিয়ম। ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার মেনশন করবেন। এবং নেক্সট ক্লাসে, আজকের ক্লাস যেহেতু আপনারা টায়ার্ড, পরীক্ষা দিয়ে আসছেন, প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন না, নেক্সট ক্লাসে যখন শনিবার, আজ কালকে শুক্রবার আছে, সারাদিন বসে পুরো বই শেষ করে ফেলবেন, কারণ 1 ঘন্টায় এক চ্যাপ্টার শেষ হয়। যদি 10 ঘন্টা পড়েন তাহলে তো বই শেষ। সারাদিন বসে দেখবেন, শনিবার পর্যন্ত সময় আছে 48 ঘন্টা এখন থেকে। 48 ঘন্টায় সম্পূর্ণ বইটা শেষ করে ভিডিও দেখে দেখে শেষ করবেন বাসা বসে। শেষ করে শনিবার দিন শুধু প্রশ্ন উত্তর চলবে। যদি প্রশ্ন উত্তর না থাকে, শনিবারে আমি আপনাকে ইম্পর্টেন্ট অঙ্ক করে দিব, হ্যাঁ। আর যদি পারি, কালকে আপনাদের আজকে রাতের মাঝে শর্ট সাজেশন তৈরি করে দিয়ে দিব। আজকে আর কোয়েশ্চেন নিব না, হ্যাঁ। কোয়েশ্চেন তো শনিবারে করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।